এক সময়ে যাকে ভাবা হতো দেশের ত্রাণকর্তা, একজন নোবেল বিজয়ী, যাকে ঘিরে তৈরি হয়েছিল এনর্মাস প্রত্যাশা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই আজ মারাত্মক আইনি হুমকির মুখে। তো কি এমন ঘটল যে এক সময়ের নায়ক আজ এমন বিতর্কের একেবারে কেন্দ্রে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে অভিযোগগুলো একটু খতিয়ে দেখা যাক। দেখুন, মূল ঘটনাটা হলো ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে একজন নোবেল জয়ীকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি যখন দায়িত্ব নিলেন, তখন প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। সবাই ভেবেছিল একজন ত্রাণকর্তা এসেছেন, কিন্তু সমালোচকরা বলছেন তার 18 মাসের শাসনের বাস্তবতা ছিল একদমই অন্যরকম, হতাশাজনক। তাদের মতে এই সময়টা দেশকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। মানে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ফারাকটা ছিল আকাশ পাতাল। আচ্ছা, তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো আসলে কি কি। আমরা শুরু করব ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ দিয়ে, তারপর দেখব মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি, দুর্নীতি এবং সবশেষে তার এই বিতর্কিত অবস্থান নিয়ে কথা বলবো। সবকিছু শুরু কিন্তু এই অভিযোগটা দিয়েই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো ডক্টর ইউনূস নাকি শুরু থেকেই ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন, আর এমনটা করতে গিয়ে তিনি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকেই পাশ কাটিয়ে গিয়েছিলেন বলে অনেকে মনে করেন। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যে সে কারো কথা নয়, একেবারে দেশের রাষ্ট্রপতির নিজের মুখ থেকে আসা এক বিস্ফোরক মন্তব্য। তিনি অভিযোগ করেছেন ইউনূস সরকারের পুরোটা সময় তিনি বঙ্গভবনে কার্যত একজন বন্দী জীবন কাটিয়েছেন। ভাবা যায়, এর থেকেই বোঝা যায় তাকে কতটা পাশ কাটানো হয়েছিল। সমালোচকরা কিছু নির্দিষ্ট ঘটনার দিকে আঙুল তোলেন, যেমন ধরুন দেশে ফিরেই বিমানবন্দরে 3 বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করা, কিংবা রাষ্ট্রপতির সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই উপদেষ্টাদের তালিকা বদলে দিয়ে নিজের পছন্দের এনজিও কর্মীদের সেখানে নিয়ে আসা। অভিযোগটা হলো এভাবেই তিনি নাকি রাষ্ট্রের সর্বোচ্চ পদকে এড়িয়ে নিজের একটা আলাদা ক্ষমতার বলয় তৈরি করে ফেলেছিলেন। ক্ষমতার পর এবার আসা যাক মানবাধিকার আর নিরাপত্তার প্রশ্নে। আর এখানকার চিত্রটা কিন্তু আরও ভয়াবহ। এরপরই আসে সাধারণ মানুষের নিরাপত্তা আর মানবাধিকার নিশ্চিত করতে সরকারের চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ। সে সময়কার আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝাতে বিশেষজ্ঞরা একটা শব্দ ব্যবহার করেছেন, মবক্রেসি। সোজা কথায় উন্মত্ত জনতার শাসন। মানে দেশে তখন কোনো আইন কানুন ছিল না, বিচার ব্যবস্থা যেন চলে গিয়েছিল রাস্তার উত্তেজিত জনতার হাতে। এই সংখ্যাটা দেখুন, 300রও বেশি। এটা শুধু একটা সংখ্যা নয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে ওই সময় শুধু গণপিটুনিতেই 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মানে হলো গড়ে প্রায় প্রতিদিনই কেউ না কেউ উন্মত্ত জনতার হাতে প্রাণ হারাচ্ছিল। দিনের বেলায় মানুষকে পুড়িয়ে বা পিটিয়ে মারার মতো ভয়ঙ্কর ঘটনা তখন নিয়মিত ঘটছিল, যা একটা সভ্য সমাজে ভাবাই যায় না। শুধু তাই নয়, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনেরও গুরুতর অভিযোগ ওঠে। বলা হয় ডেভিল হান্ট বা দানব নিধন নামে একটা অভিযান চালানো হয়েছিল, যেখানে তৃণমূলের লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে জেলে ভরা হয়েছিল। সমালোচকদের মতে এটা ছিল আসলে ভিন্ন মতাবলম্বীদের ওপর একটা পরিকল্পিত দমনপীড়ন, যেখানে জামিনের মতো মৌলিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যাকে একজন গ্লোবাল প্লেয়ার বা বিশ্বনেতা হিসেবে দেখা হচ্ছিল, ঠিক তার সময়ই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যেন একা হয়ে পড়েছিল। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে পশ্চিমা দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া কঠিন করে দেয়, আর রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়। আচ্ছা, এবার অর্থনীতির দিকে তাকানো যাক। এখানে ছবিটা বেশ জটিল। একদিকে যেমন কিছু সাফল্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে কিছু পরিসংখ্যান কিন্তু রীতিমতো আতকে ওঠার মতো, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দেখুন রেমিটেন্স প্রবাহ বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $33 বিলিয়ন পৌঁছেছে। এগুলোকে অর্থনৈতিক স্থিতিশীলতার একটা চিহ্ন হিসেবেই দেখানো হচ্ছিল। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখুন, ঋণের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? 24 লাখ কোটি টাকা। মাত্র 1.5 বছরে সরকারের ঋণের পরিমাণ এমন এক জায়গায় পৌঁছায় যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এটা দেশের প্রত্যেকটা নাগরিকের উপর একটা বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। আর চিন্তার বিষয় হলো, এই বিশাল ঋণের ঠিক অর্ধেকই ছিল বিদেশি। তার মানে কি? তার মানে হলো দেশের অর্থনীতি বাইরের শক্তির কাছে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
এবং আন্তর্জাতিক কোনো সংকটের ধাক্কা সামলানোর ক্ষমতাও কমে গিয়েছিল। আর এখান থেকেই সমালোচকরা একটা বড় প্রশ্ন তুলেছেন, এত টাকা গেল কোথায়? দৃশ্যমান কোনো বড় উন্নয়ন প্রকল্প তো চোখে পড়েনি, তাহলে মাত্র 1 বছরে 2.5 লাখ কোটি টাকার এই বিপুল ঋণ গেলটা কোথায়? সবশেষে আসা যাক সেই অভিযোগে যা ডক্টর ইউনূস আর তার সরকারের জন্য সবচেয়ে বড় আইনি বিপদ ডেকে আনতে পারে, আর সেটা হলো দুর্নীতি। একটা উদাহরণ দেই, বিটিসিএল এর একটা 5G অপটিক্যাল ফাইবার প্রকল্প ছিল, যার আসল খরচ 65 কোটি টাকা। অভিযোগ উঠেছে সেই খরচকে ফুলিয়ে ফাঁপিয়ে করা হয় 326 কোটি টাকা, প্রায় 5 গুণ। আর যখন এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে, তখন নাকি খোদ প্রধান উপদেষ্টার অফিস থেকেই কমিশনের প্রধানকে হুমকি দেওয়া হয়েছিল তদন্ত থামানোর জন্য। আর শেষ পর্যন্ত অভিযুক্ত বিশেষ সহকারী দেশ ছেড়ে পালিয়ে যান। আর এটা যে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল তা কিন্তু নয়। সরকারের আরও বেশ কয়েকজন প্রভাবশালী উপদেষ্টার নামও উঠে আসে বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারিতে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটের খবরও যখন সামনে আসে, তখন স্বচ্ছতার প্রশ্নটা আরও জোরালো হয়। তো এত সব অভিযোগের পর এই 18 মাসকে ইতিহাস কিভাবে মনে রাখবে, কি রায় দেবে, তার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়েই এখন বড় প্রশ্ন। অনেক বিশ্লেষক তো রীতিমতো নম্বর দিয়ে দিয়েছেন, 10-এ মাত্র 3। সোজা কথায় তাদের মতে এটা ছিল একটা চূড়ান্ত ব্যর্থ সরকার, মানে ফেইল। যারা মামলা করতে চাইছেন তারা বলছেন এটা কোনো রাজনৈতিক হয়রানি নয়। তাদের মতে সংবিধান লঙ্ঘন করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বিতর্কিত চুক্তি করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, এমনকি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের মতো ঘটনার একটা যৌক্তিক আইনি পরিণতি তো হওয়াই উচিত। সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটাই বড় প্রশ্ন থেকে যায়, যিনি ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন তিনিই কি শেষ পর্যন্ত দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একজন হয়ে থাকবেন? এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।